আইটি সেক্টরের দিন তাহলে শেষ। মানে শুধু গতকাল আমাদের 5% পড়েছিল, আজকে দেখলাম প্রায় 4.5%। এই যে মারাত্মকভাবে পতন, এটাকে বলা হয় সেক্টর ক্র্যাশ। এটা কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি নয়, গোটা সেক্টরটা শেষ। এই যে অবস্থা, যেখানে দাঁড়িয়ে প্রচুর প্যানিক, অনেকে মেল করেছে, অনেকে জানতে চাইছে যে এখন তাহলে কি করা উচিত, কেন এটা হলো। যদি কেনটা জানতে পারি তাহলে ভবিষ্যৎটা তাহলে আমরা জানতে পারবো। মানে এরকমই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমি আগের দিন যে পয়েন্টটা বলছিলাম সেখানে যদি বলি, সেখানে বেশ গুরুত্বপূর্ণ কতগুলো কথা রয়েছে। যে কথাগুলো বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সেক্টর এত বুম হয়েছে, এআই পুরোপুরি আইটি রিপ্লেস করতে চলেছে, এবং যার ফলে এআই এর টোটাল লোয়ার লেভেল, যেখানে কোডিং লেভেল, যেখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে এন্ট্রি লেভেল, যেখানে প্রসেসিং লেভেল, সবটা এআই নিয়ে নিয়েছে। আমি রিসেন্ট যে কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি, লিগাল এসছে কোম্পানিটা, লিগাল সফটওয়্যার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। সে কি কোম্পানিটা কাজ করছে, আগে যে কাজ হতো সেটা হচ্ছে বেশ অনেক বড় বড় কোডাররা বসে যারা কাজ ডেভেলপ করছে, তার সঙ্গে প্রফেশনাল লোক যেরকম লয়াররা, অনেকে মিলে বসে দুজনে মিলে গোটা নলেজটা শেয়ার করে সেখান থেকে যে সফটওয়্যারগুলো তৈরি করতো, এবং সেটা দিন মাস মানে বছরের ব্যাপার ছিল, এবং কনস্ট্যান্টলি আপগ্রেড করে যেত। তা সত্ত্বেও কিছু লুপহোলস ছিল, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে গোটাটাকে নিজে রিপ্লেস করে দিয়েছে, এবং গোটা সিস্টেম আরও বেটারভাবে, আরও সুইফটলি সেখানে চলে আসছে। অর্থাৎ লয়াররা যে ধরনের ডিসিশন নিচ্ছে, যে আন্ডার সেকশনগুলো নিয়ে রয়েছে, যেগুলো থেকে ডিসিশন আসছে, যেগুলো ঠিক করে ফাইনালাইজ করছে, সেই বেস করে যে কোডাররা কাজ করছে, টোটালটাকে একসঙ্গে নিয়ে এআই কয়েক মিনিটের মধ্যে ডিসিশন দিয়ে দিচ্ছে। এই মারাত্মক পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু গোটা ওয়ার্ল্ড আইটি সেক্টরের একটা পুরোপুরি নড়ে গেছে ভিত। সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারপরে বলছি, সেকেন্ড গুরুত্বপূর্ণ, গ্রোথ রেট কমে গেছে। এই যে গ্রোথ রেটের কথা নিয়ে বলছি, যাকে রেভিনিউ গাইডেন্স বলছে, প্রেজেন্টলি ইন্ডিয়ার মধ্যে শুধু নয়, ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় পজিশন কোম্পানি উইপ্রো, তার রেভিনিউ গাইডেন্স বলছে 0 to 2%। একটা আইটি কোম্পানি বলছে অনলি 2, মানে কি অবস্থা হবে। ইনফোসিস যদি দেখি 3 to 3.5% অনলি একটা রেভিনিউ গ্রোথ যদি এরকম আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন কোথায় যাবে। টিসিএস যদি দেখা যায় সেখানে অনলি 2 to 2.5%। গোটা আইটি সেক্টর, যেখানে কিনা দেখা যাচ্ছে ছোট ছোট কোম্পানিগুলো রয়েছে যাদের গ্রোথ প্রচুর বেশি, তাদেরকেও যদি সাম আপ করা যায় গোটা আইটি সেক্টর, সেখানেও রেভিনিউ গাইডেন্স অ্যারাউন্ড 4 to 5% বেশি আসছে না। তো 6 দিন যদি দেখি, সেখানে দেখবো 18%। এক বছরের মধ্যে আইটি সেক্টর তেমন রিটার্ন দিচ্ছে না, এবং এখন যে পরিস্থিতি হলো সেটাকে বলবো টোটালি একটা ক্র্যাশ। এইবারে প্রশ্ন আসছে, যারা যারা ইনভেস্টেড, যারা প্রচুর পরিমাণ ইনভেস্ট করে রেখেছেন, এবং বারংবার বলা সত্ত্বেও যে ডাইভার্সিফাই করুন, তবু তারা মানেননি, তাদের হালটা কি হবে, বা যারা করেছেন আইটি সেক্টর তাদের হাল কি। তাদের ম্যাক্সিমাম এটা কি শর্ট টার্ম না লং রান। যদি শর্ট টার্ম হয় তাহলে কিছুদিন সহ্য করা যায়, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর। কিন্তু যদি লং টার্ম হয়, দেখা গেল কোটা আইটি সেক্টর কোনোদিনই উঠলো না, তাহলে কি পরিস্থিতি হবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথম জায়গায় নিয়ে রেখে দিয়েছে। সেকেন্ড জায়গা গ্রোথ লেভেল রেখে দিয়েছে, যেখানে প্রফিটেবিলিটি গ্রোথ লেভেলটা কিছুতেই বেশি হবে না বলে একেবারে শিওর বলে দিচ্ছে। তাহলে সেখানে যখন ম্যানেজমেন্টের কথা বলে দিচ্ছে, এই ঘটনাটা ঘটলো কেন, এবং এর থেকে অনেক বড় মারাত্মক যে বিষয় নিয়ে এবারে আমি কথা বলতে চাই, সেটা কিন্তু সাংঘাতিক। সেখানে ইনভেস্টার সেন্টিমেন্ট এইগুলোর উপরে ডিপেন্ড করছে, গ্রোথ তারপর দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে জিসিসি, ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসি হচ্ছে বিদেশি যেসব কোম্পানিগুলো রয়েছে। যেরকম আমি একটা কোম্পানির কথা বলতে পারি, ইন্টেল কোম্পানি, কিংবা ক্যাপজেমিনি কোম্পানি, কিংবা আমরা যদি বলি এদিকের মধ্যে গুগল, বা আমরা যদি বলি অ্যামাজন ওয়েব সার্ভিসেস, কিংবা অ্যাডব, কিংবা জেপি মর্গান, কিংবা যদি বলি বার্কলে, কিংবা যদি বলি উবের। এই ধরনের কোম্পানিগুলো যেগুলো রয়েছে বিদেশি কোম্পানি, এইগুলোর ম্যাক্সিমাম কাজকর্ম একটা সময় কিন্তু করতো ইন্ডিয়ান কোম্পানিগুলো। জাস্ট ফর এক্সাম্পল, জেপি মর্গান টোটাল যে রিসার্চ করছে, টোটাল অ্যানালিসিস করছে ইন্ডিয়ান, সেটা কিন্তু ইন্ডিয়ান একটা কোম্পানির উপর ইন্ডিয়ান আইটি কোম্পানি টোটাল অ্যানালিসিস করে দিচ্ছে। সেই রিপোর্টটা ওদেরখানে যাচ্ছে, সেই রিপোর্ট নিয়ে ওরা কাজ করছে। তাহলে এটা একটা ব্যাপার, এতে খরচ সাপেক্ষ অনেক বেশি। আইটি যেসব কোম্পানিগুলো, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এসএল টেকনোলজি, এরা কি করতো, এরা এই সব কোম্পানিগুলোর ওপর দায়িত্বগুলো নিত নিজেরা, একে বলে আউটসোর্সিং। অর্থাৎ আউটসোর্স করছি কোনো একটা আমেরিকার একটা ব্যাংকের ডিটেলস অ্যানালিসিস, সে ব্যাংকের ডিটেলস সমস্ত কাজকর্ম করছে ইন্ডিয়ায় বসে অ্যাকাউন্টেন্টরা। তাহলে এটা হচ্ছে আউটসোর্সিং। এখন ঘটনাটা ঘটে গেল অন্যরকম, তারা দেখলো প্রচুর খরচা সব ফরেন কোম্পানিগুলো। তারা তখন কি করলো, বললো আমাদের ইন্ডিয়ান যেসব কোম্পানিগুলোকে তারা হায়ার করতো ওদের দেশে। সেখানে গিয়ে ওরা এই সমস্ত যারা মেধা সম্পন্ন লোকজন, তারা সেখানে গেল, সেখানে খুব হাইলি তারা রিসার্চ
কোম্পানি হাইলি তারা মানে ইন্টেলিজেন্ট পিপল বলা যেতে পারে, তারা সেখানে গিয়ে কাজকর্ম করলো এবং কোম্পানিগুলো উন্নতি করলো। কিন্তু দেখলো সেটা হচ্ছে ফরেন কোম্পানিগুলো যে এদেরকে এখানে নিয়ে এসে আমাদের চাপ বাড়ছে, কারণ খরচাটা খুব বেশি হচ্ছে না। তখন তারা চিন্তা ভাবনা করলো যে আমরা যদি ইন্ডিয়াতে নিয়ে যাই, ইন্ডিয়াতেই আমাদের একটা সেন্টার বসলো, যে কাজটা করবে কিন্তু ওরা, মানে অর্থাৎ আমাদের যে টোটাল সেন্টারটায় কাজ করবে, রিসার্চ লেভেলে কাজ করবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজাইনিং, এই কাজগুলো ওরা করবে। সঙ্গে প্রথম যে কোম্পানিটা টেক্সাস, তার পরবর্তীকালে একাধিক কোম্পানি আস্তে আস্তে আসতে শুরু করলো এবং দেখা গেল এটা খুব প্রফিটেবল। এরা ইন্ডিয়াতে বসেই টোটাল কাজগুলো নিজেরা করছে এবং নিজেরা নিজেদের ডেটাগুলো পাঠাচ্ছে। এতে সুবিধা হলো, প্রথম ঘটনা কি, প্রথম ওটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজকর্ম করতো। প্রথম ভাবনা চিন্তা রিসার্চ ডেভেলপমেন্ট ছিল। পরবর্তীকালে সেখান থেকে উঠে ডাইরেক্টলি তারা হায়ারিং করা শুরু করলো ইন্ডিয়ান আইটি প্রফেশনালদের, যারা মেধা সম্পন্ন। এইদেরকে হায়ার করা মানে এদের অনেক তুলনামূলক কস্ট কম, তাদের তুলনায় অনেক বেশি কাজ করা যায়। প্লাস ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের রুলসগুলো নিয়ে এলো যে আগামী দিনে মানে ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে কোনো রকমভাবে তুমি কোনো মেধাকে আনতে পারবে না এদেশে, কোনো হিউম্যান রিসোর্সকে আনতে পারবে না, তখন ওইসব কোম্পানিগুলো শুরু করলো আরো বেশি মাত্রায়। টোটাল এই যে কোম্পানি 1700-র বেশি এই জিসিসি বা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, এর সংখ্যা বাড়তে থাকলে করে। আমি যদি বলি এই পর্যন্ত 1700-র বেশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কিন্তু আমাদের এখানে রয়ে গেছে, 1700-র বেশি। এবং শুধু এই যে জাস্ট জানুয়ারি মাসের ডেটাটা দেখি, 100-র বেশি জিসিসি কিন্তু এদেশে চলে এসছে। অর্থাৎ এই যে কোম্পানিগুলো উবের, ইন্টেল কিংবা যে সমস্ত ক্যাপজেমিনি কিংবা আইটি কোম্পানিগুলো কিংবা জেপি মর্গান কিংবা উবের কিংবা আমাদের যদি অ্যাডব দেখি, এরা কম বেশি সবাই কিন্তু আমাদের দেশে তাদের জিসিসি সেন্টার খুলে বসছে এবং টোটাল পরিমাণ 5 লক্ষ কোটি টাকা এদের রেভিনিউ আসছে এখান থেকে। যদি আমাদের দেখি $64.6 বিলিয়ন 2024 সালে এসছে এবং এটা 2030 সালে চলে যেতে চলেছে $100 বিলিয়ন। মানে একটা আরো বড়, মানে 10 লক্ষ কোটি টাকার উপরে চলে যেতে চলেছে। শুধু 2026 সালের 1 মাসের মধ্যে যদি দেখি, সেখানেও কিন্তু যেটা বললাম 150-র বেশি জিসিসি কিন্তু এখানে তাদের সেন্টার খুলে ফেলেছে। এতে কি হচ্ছে, যেসব কোম্পানিগুলো বড় লেভেল, মিড, স্মলের, যাদের আউটসোর্সিং করতো, বিদেশ থেকে নিয়ে আসতো কাজ করে তো দিত, তার বদলে পয়সা পেত, তাদের কাজগুলো, তাদের আয়গুলো ভাগাভাগি হয়ে যাচ্ছে। শুধু সেখানে নয়, যে সমস্ত বড় বড় মেধা রয়েছে, ইন্টেলিজেন্ট যে সমস্ত আইটি প্রফেশনাল, তাদেরকে হায়ার করে নিয়ে যাচ্ছে। আমি যদি ছোট একটা ডেটার কথাও বলি, যে টিসিএস এর কথাও বলি, যেখানে কিনা লক্ষ লক্ষ, প্রায় 1 লক্ষের বেশি ছাঁটাই করেছে, ঠিক সেখানে প্রায় 1.5 লক্ষের ওপরে লোককে কিন্তু নিয়ে নিয়েছে এই জিসিসি সেন্টারগুলো। তার বোঝা যাচ্ছে মেধাকে টেনে নিচ্ছে, ইনকামকে টেনে নিচ্ছে, টোটালটাকে জিসিসি টেনে নিচ্ছে। আসল জায়গাটা প্রবলেম তৈরি করছে এটাই, যে আইটি সেক্টরের ইনকাম কিন্তু অনেক কমে গেল। দেখা যাচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বিদেশের থেকে 65% জিসিসি কিন্তু ইন্ডিয়া চলে এসছে। 65%। ইন্টেলের মতো কোম্পানি যেখানে, কিংবা আইবিএম এর মতো কোম্পানি যেখানে অ্যাডব কোম্পানি, এদের সবাই সব কিছু নিয়ে চলে আসছে এদেশে এবং এখানে তারা তৈরি করছে এবং রেভিনিউ নিয়ে চলে যাচ্ছে ওদেশে। আলটিমেটলি কিন্তু আইটি কোম্পানিগুলোর যে ইনকাম ছিল সেটা অনেক কমে গেছে। শুধু যদি দেখি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে টিসিএস এর মতো কোম্পানি, ইনফোসিসের মতো কোম্পানি, এরা এত ডাউন রয়েছে, রিসার্চ লেভেলে 1% এরা খরচও করে না। টোটাল যে তাদের যে রিজার্ভস ছিল, যেটা ডিভিডেন্ড এরা দিল, যেটা টাটা কোম্পানিকে, টিসিএস কথা বলি, টাটা গ্রুপকে দিয়ে দিল 98%, টোটালটা কিন্তু ডিভিডেন্ড হিসেবে পেমেন্ট হয়ে গেল। শুধু 1%, 1.5% রিসার্চ লেভেলে কাজে লাগলো, যেটা রিসার্চটা অনেক বেশি হওয়া উচিত ছিল। যদি চায়নার ক্ষেত্রে দেখি, বড় বড় যে কোম্পানিগুলো, সেখানে কিন্তু রিসার্চ তাদের প্রচুর হয়। বিওয়াইডি যে কোম্পানির কথা যদি বলি, সেখানে তাদের রিসার্চ 30% বেশি, তারা রিসার্চ লেভেলে কাজ করছে। অথচ আমাদের দেশে আইটি কোম্পানিগুলো 2 to 3% মাত্র এই রিসার্চের ব্যাপারে কাজে লাগে। কেপিআই টেকনোলজি 8%-এর বেশি আজকে পড়েছে। এই এত বড় পতন হওয়ার পিছনে কিন্তু এই কারণগুলো রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু বহু আগে, আমরা জানি কিনা জানি না, ইনফোসিস কোম্পানিতে বিশাল শিক্ষা একটা সময় ওপেন এআইকে নিয়ে আসার চেষ্টা করেছিল এবং প্রচুর একটা বড় মাপের কাজ শুরু করেছিল। যখন ওপেন এআই এর চ্যাট জিপিটি আসেনি, তখন থেকে কথা চলেছিল। কিন্তু আমাদের মেন্টালিটি, চিন্তা ভাবনার লেভেলটা এমন জায়গায়, আমরা কখনোই এটা ভাবি না যে একটা বড় পরিমাণ খরচ কিন্তু আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে করে রিটার্ন পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু এটা দরকার, জরুরি। কিন্তু সেই চিন্তা ভাবনার লেভেলটা আমাদের মানসিকতায় নেই বলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আজ থেকে 5 বছর আমরা শুরু করতাম, তাহলে ওপেন এআই হয়তো আমাদের দেশেই হতো, হয়তো ওপেন এআই এর মতো অন্য প্যারালাল কিছু তৈরি হতো,
যেটা এত দেরি করে হলেও জোহো এই কাজটা শুরু করেছে, এবং জোহো কিন্তু দেখতে পাচ্ছি আমরা 30% রেভিনিউ কিন্তু তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে লাগাচ্ছে। কিন্তু এইগুলো কেন বাকি কোম্পানিগুলোর ক্ষেত্রে হলো না? তার জন্য হচ্ছে মানসিকতা। এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, তাহলে এখন কি করা যায়, যেটা সব থেকে মারাত্মক পয়েন্ট। প্রথম ঘটনা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার থেকে বড় ঘটনা কি? তার থেকে বড় ঘটনা জিসিসি। এই গ্লোবাল সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে, যাদের সেন্টার এদেশে রয়েছে, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স যাকে বলা হয় জিসিসি, তারা প্রচুরভাবে এদেশে এক্সপ্যানশন করে চলেছে। আজ নয়, বেশ মানে বছর দেড়েক দুয়েক ধরে কাজ চলছে এদের। এই 2 বছরের মধ্যে আইটি কোম্পানিগুলো উচিত ছিল ওদের মতো জায়গা তৈরি করা। অ্যাট্রিশন রেট এত বেশি, যখন জিজ্ঞেস করা হয়েছিল আমাদের ইনফোসিসের এমডিকে, তখন তার উত্তরে কিন্তু একটা কথা উনি বলেছিলেন, তার মধ্যে জিসিসির একটা উল্লেখ ছিল, এবং বলেছিল জিসিসি কিন্তু এখানে একটা বড় জায়গা নিচ্ছে। মানে আলটিমেটলি যদি এই জায়গাতে আমরা সিদ্ধান্তে আসার চেষ্টা করি, জিসিসি একটা বিরাট বড় প্রবলেম। এই জিসিসি প্রবলেমটা সলিউশন কিন্তু এখনই আইটি কোম্পানির হাতে কিচ্ছু নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে না হয় আইটি আস্তে আস্তে শিখে নেবে, আস্তে আস্তে জেনে নেবে, বুঝে নেবে, কিন্তু এই জিসিসিদের সঙ্গে কি করে পারবে? জিসিসির একটা বড় অংশ 65% জিসিসি কিন্তু এদেশে ঢুকে পড়েছে এবং আরও আসছে। শুধু 1 মাসে যেটা বললাম 150-র উপর জিসিসি যখন এন্ট্রি নিয়েছে এর মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে ওরা কিভাবে টার্গেট করে আছে ইন্ডিয়াকে। এবং এর ফলে আলটিমেটলি যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আইটি কোম্পানি, ক্ষতি হবে যারা ইনভেস্টার তাদের জন্য। আইটি কোম্পানিগুলো এআই এর উপর রিসার্চ শুরু করেছে, কাজ করছে, হয়তো আগামী 1-2 বছর পরে এআইটা তাদের উন্নতি হবে, কিন্তু জিসিসির সলিউশনটা কিন্তু থেকে যাচ্ছে, যেটার জন্য কিন্তু আগামী দিনে আরো বড় টক্করের সঙ্গে মুখোমুখি হতে হবে। কিন্তু ওই যে শেষ কথা বলে না, চ্যালেঞ্জ না হলে কিন্তু মানুষ শেখে না। তো চ্যালেঞ্জটা এসছে বলে এবারে আইটি কোম্পানিগুলো উঠে পড়ে লাগছে, এবং আশা করা যাচ্ছে হয়তো ইন্ডিয়ার জিসিসি বেশ কিছু কোম্পানি আসছে যেগুলো স্মল রেভিনিউ গ্রোথ থাকবে, অথচ প্রফিটেবিলিটি বেশি দেবে, যেগুলো কম্পিট করবে এবং বেটার ওয়েতে কম্পিট করবে সমস্ত ফরেন জিসিসির সঙ্গে। তাহলে সেখানেই একমাত্র জায়গা থাকবে, সেখানে একটা সলিউশন থাকবে, আগামী দিনে একটা পজিটিভিটি। এই নিয়ে আজকে শেষ করি।